সবাইকে স্বাগতম আজকের পডকাস্টে। আজকে স্যারের সাথে স্যার আমার একটা নিজস্ব পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করব। আমার বেবিকে নিয়ে, ও কিন্ডারগার্টেন স্কুলে পড়ে। তো সেদিনকে ওকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম তখন দেখলাম একটা বাচ্চার এরকম সাদা রঙের কিছু একটা টাইপের হয়েছে। তো ওর মাকে জিজ্ঞেস করতে মা বললো, ডক্টর দেখিয়েছিল মোলাস্কাম টাইপের, উনি বলেছেন যে এরকম হয়েছে। তো এটা কেন হয় স্যার একটু বলে দেবেন? এটা খুব ভালো একটা কোশ্চেন। বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুব দেখতে পাই এটা। কন্টাজিয়াস একটা ইনফেকশাস ভাইরাল ইনফেকশাস আচ্ছা। ডিজিজ। এটা দেখতে অনেকটা মুক্তোর মতো হয়, সাদা সাদা ছোট ছোট দানা দানা যেন থাকে। আর এই মুক্তোটার বৈশিষ্ট্য হচ্ছে এর একটা নাভিও আছে। মুখে সাধারণত বেশি হয় বাচ্চাদের হুম। ক্ষেত্রে, কিন্তু মুখ থেকে পা পর্যন্ত যে কোনো বডির মধ্যে যে কোনো পার্টি এটা হতে পারে। মোলাস্কাম ভাইরাস বলে একটা ভাইরাস থেকে এটা হয়। হুম। এটা একজন মানুষ, ইনফেক্টেড মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে আচ্ছা, কন্ট্যাক্টে ডিরেক্ট ছোঁয়াচে মানে ছোঁয়াচে এটা? টাইপের রোগ। ও। বাচ্চাদের খুব কমনলি দেখা যায় যারা খেলাধুলো করে, ক্লোজ কন্ট্যাক্ট হয় বা সুইমিং পুলে যায়, সেখানে ভেজা চামড়ার মধ্যে অনেকক্ষণ ক্লোজ কন্ট্যাক্ট হয়, এসব হুম। থেকে হয়। এটা ছড়ানোর ২-৩টে উপায় আছে। প্রথমত হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে হতেই পারে। আর ২ নম্বর হচ্ছে যদি ইনফেক্টেড একটা অবজেক্ট রয়েছিল, হয়তো কোনো একজন বাচ্চার ইনফেকশন হয়েছে, মুখের মধ্যে হয়েছে, সে ওই ফেসটা পরিষ্কার করলো কোনো টাওয়াল দিয়ে বা রুমাল হুম। গামছা দিয়ে। সেটা হয়তো অন্য একজন ইনফেক্টেড নয়, যার নেই, সে ওইটাই ব্যবহার করলো। তাহলে ওই যে ভাইরাসগুলো লেগে রইলো ওটার গায়ে, সেটা তার স্কিনের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। হুম। আর লাস্টলি হতে পারে যদি অটো ইনোকুলেশন হয়। অটো ইনোকুলেশন মানে যে বাচ্চাটার, যে যার হয়েছে, সে যদি ওইটা স্ক্র্যাচ করে সেই ইনফেক্টেড জিনিসটা আরেকটা জায়গায় যদি স্ক্র্যাচ করে, সাপোজ মুখে হয়েছিল, আঁচড়ে তারপর গায়ে কোথাও আঁচড়ালো, তাহলে ওই ভাইরাসটা নিজের শরীরের মধ্যে ইনোকুলেশন হচ্ছে, মানে অটো নিজেরই ইনোকুলেশন হচ্ছে। হুম। এই ২-৩ রকম ভাবে ছড়ায়। এটা এমনিতে খুব একটা চিন্তার ব্যাপার নয়, হার্মলেস, খুব একটা সিরিয়াস রোগ নয়। কিন্তু খুব কমনলি দেখা যায় এবং মুখে যখন হয়, অনেকগুলো হয় বা চোখের আইলিডের মার্জিনে হুম। হয় বা লিপের পাশে হয়, তখন দেখতে খুব চিন্তার লাগে এবং বাচ্চারাও ভয় পায়, মা-বাবারাও খুব ভয় পেয়ে যান। এটা কি স্যার কোন বয়সের বাচ্চাদের হয়? মানে একদম ছোটদের ক্ষেত্রেই খুব দেখা ছোট যায়? বাচ্চায় দেখা যায় না। ধরো ১ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। কারণ হ্যাঁ। একটা ম্যাটারনাল অ্যান্টিবডি হয়তো থাকে, সেটার কারণে দেখা যায় না। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে ১ বছরের নিচে বাচ্চাদের খুব বেশি ওই ধরনের কনট্যাক্ট এর মধ্যেও আসে না। হুম। মানে যাদের সাপোজ একজন, তুমি দেখছো একজন বাচ্চা, একজন মানুষের কেয়ার গিভার এর হয়তো মোলাস্কাম ভাইরাস ইনফেক্টেড রয়েছে, মুখের মধ্যে অনেক আঁচিল রয়েছে। সঙ্গত কারণেই তুমি তোমার বাচ্চাকে তার হাতে দিচ্ছ না। হুম। তাহলে তার ইনফেকশন আসার চান্সটাও কমে যাচ্ছে। ফলে কন্টামিনেশন এর চান্সও কম, আর ইমিউন রেসপন্সটাও ভালো থাকে। সেজন্য ১ বছর বাচ্চার নিচে করে দেখা যায় না। কিন্তু তারপর থেকে দেখা যায় যে বেশ হচ্ছে, এবং স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে খুব হয়। ৬-৭ বছর, ৮ বছর, ১০ বছর, কোনো বয়সকেই যে রেয়াত করে এরকম নয়। খুব দেখা যায়। স্যার এটা হলে তাহলে কি করা উচিত? ট্রিটমেন্ট কিভাবে করা উচিত? প্রথমত দেখো, এটা আ আগে ভালো করে বুঝতে হবে যে এটা খুব সিরিয়াস রোগ নয়। এটা একটা ভাইরাসের একটা কলোনি, স্কিনের একদম উপরকার স্ট্রেটাম কর্নিয়ামের উপরের লেয়ারটায় ও ভেসে রয়েছে। হুম। কলোনি তৈরি করে রয়েছে। দেখতে অ্যালার্মিং লাগে। যেমন আরেকটা রোগ আমরা বলি আর্টিকেরিয়া, আমবাত বলা হয়। লাল, লাল চাকা, চাকা। দেখতে খুব ভয়ংকর লাগে। কিন্তু এটা জিনিসটা ভয়ংকর। এটাও ঠিক সেরকমই। হুম। দেখতে খুব অ্যালার্মিং মনে হলো, এটা খুব একটা সিরিয়াস রোগ নয়। সেইজন্য এক্ষেত্রে অনেক সময় আপনে থেকেও সেরে যায়। এবং টেক্সট বুকে বলা হয় যে ১-২ বছরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সেরে যায়। আমরা হুম। ওয়েট করতেও পারি। বিদেশের অনেক জায়গাতে ট্রিটমেন্টই করাই হয় না। এটা মানে ওয়াচফুল এক্সপেক্টেন্সি বলা হয়। আমরা দেখব যে কখন ট্রিটমেন্ট করব। যদি দেখা গেল চোখের মার্জিনে হচ্ছে হুম। বা সেখানে খুব বেশি একটা ইনফেক্টেড হয়ে যাচ্ছে, সাইজে বড় হয়ে যাচ্ছে, প্রচুর হয়ে রয়েছে, ইমিউনো সাপ্রেশন রয়েছে। ইমিউনো সাপ্রেশন মানে ধরো পেশেন্টের এইচআইভি রয়েছে, ডায়াবেটিস রয়েছে, যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে খুব হয়, বা কোনো রকম স্টেরয়েড চলছে। সেক্ষেত্রে মোলাস্কামটা খুব দ্রুত স্প্রেড হয়ে যাওয়ার, ছড়িয়ে যাওয়ার রিস্ক থাকে। সেক্ষেত্রে আমরা এটা করব। আর যদি দেখা যায় যে আ বাচ্চাদের হয়েছে, অল্প স্বল্প আছে, একটু ওয়েট করতেও পারি। এখন ট্রিটমেন্টের মধ্যে ট্রিটমেন্টটা কিন্তু একটু আ একদম সিওর শট ট্রিটমেন্ট রয়েছে খুব কম এই রোগের জন্য। কারণ এটা তুমি চোখে যেটা দেখতে পাচ্ছ, কারণ আগে আমরা ইনফেকশাস ডিজিজের আলোচনায় বলেছিলাম একটা ইনকিউবেশন পিরিয়ড বলে জিনিস হুম। থাকে। তো ভাইরাসটা তুমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ, তার ছাড়াও অটো ইনোকুলেশন এর মাধ্যমে হয়তো অনেক জায়গায় অলরেডি ছড়িয়ে গেছে, যেটা তুমি চোখে এখন দেখতে পাচ্ছ না। তো আমি ডিরেক্ট অবজারভেশন এ দেখতে পাচ্ছি যেটা, সেটাকে হয়তো আমি সরিয়ে ফেললাম মেডিসিনের মাধ্যমে, খাইয়ে, লাগিয়ে কিছু কোনরকম ভাবে। কিন্তু যে জায়গাগুলো দেখতে পাচ্ছি না, সেটা তো গ্র্যাজুয়ালি ফিরে আসতে পারে। হুম। সেইজন্য ট্রিটমেন্টটা অনেক সময়তে কন্টিনিউ করতে হয়। একবার রিমুভ করে দেওয়ার পরে, সরানোর পরে অনেক সময় ফিরে আসে। ট্রিটমেন্টের অপশনের মধ্যে আমরা বাচ্চাদের ক্ষেত্রে লেস ইনভেসিভ, কম ব্যথাদায়ক, কম কষ্টদায়ক এবং স্কার যাতে না হয় সেটা হুম। আমরা দেখব। অনেকে করেন কি, চুন লাগিয়ে দেন বা ইন্টারনেটের বিভিন্ন রকম কস্টিক কেমিক্যাল বা কোনো রকম পাড়ার প্রতিবেশী টোটকা লাগিয়ে দেন। এখন যে জিনিসটা মনে করো তোমার এমনিতেই সেরে যেত, হয়তো ১-২ বছর ওয়েট করলে সেরে যেত, সেটা তুমি তাড়াহুড়ো করতে গিয়ে কারো পরামর্শ নিয়ে মুখে লাগিয়ে একটা সারা জীবনের জন্য গর্ত দাগ করে হয়ে যেতে দাগ পারে। হয়ে গেল। হ্যাঁ। এবং সেই স্কার দূর করা কিন্তু ভীষণ কঠিন। সেইজন্য আমরা বলি যে মাইল্ড যেগুলো আ ট্রিটমেন্ট অপশনস, অনেক সময় পটাসিয়াম হাইড্রক্সাইড ইউজ করা হয়। হুম। কোনো সময়তে আমরা টপিক্যাল কেওই যেটা সলিউশন থাকে, পেশেন্টকে লাগিয়ে শিখিয়ে দিই, তারা বাড়িতে গিয়ে লাগায়।
অনেক সময়তে যদি অনেকগুলো লিশন একসঙ্গে থাকে তাহলে আমরা ওটাকে এক্সট্রাপেট করতে পারি, মানে নিডলের মাধ্যমে এটাকে এক্সট্রাপেট করতে পারি, ফেনল দিয়ে বা কার্বলিক অ্যাসিড দিয়ে কটারি করতে পারি। এগুলো এক্সপার্ট যারা রয়েছেন তাদের কাছে করা উচিত, বাড়িতে নিজের চোখে মুখে বা বাচ্চাদের মুখে এভাবে লাগানো উচিত নয়। অনেক সময় ওরাল থেরাপির মধ্যে যদি একটু অ্যাডাল্ট বাচ্চা হয়, বড় বাচ্চা হয়, তাহলে আমরা ওরাল আইসোট্রিটমেন্ট ইউজ করি, যদিও আইসোট্রিটমেন্ট খুব রেকমেন্ডেড থেরাপি নয়, এটা অ্যাপ্রুভ থেরাপি নয়, কিন্তু অফ লেভেল ট্রিটমেন্ট হিসেবে ফেসিয়াল মাল্টিপল মোলাসকাম হলে ইউজ করা যায়। স্পেশালি যাদের ক্ষেত্রে এইচআইভি বা ইমিউনোসাপ্রেশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টপিক্যাল থেরাপি ভালো কাজ করে না, তখন আমাদের ডিস্ট্রাকটিভ প্রসেস ইউজ করতে হয়। অনেক সময় ক্রায়োথেরাপি করা হয়, হুম কিউরেটেজ করা হয়, এই যখন মাল্টিপল অপশনস রয়েছে, লেজার অনেক সময়তে করা হয়। তবে সবসময়তে গোল হচ্ছে লেস স্কার বা সবচেয়ে মিনিমাম উইদাউট স্কার যাতে ট্রিটমেন্টটা হয়, সেরে যাওয়ার পরে যেন মনে না হয় যে কিছু একটা ছিল, হুম সেটা হচ্ছে আমাদের। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের তো ভয়ের একটা ব্যাপার আছে। তুমি একটা বড় লেজার মেশিন নিয়ে তার কাছে গেলে ভয় ব্যথা পেয়ে হবে যাবে। কি না হবে সে তো সে লজিকটা বুঝবে না, সে তো হুম তাতেই প্যানিক করবে, নড়াচড়া করবে। সেই জন্য আমরা অলওয়েজ লেস ইনভেসিভ, কম কষ্টদায়ক এই ট্রিটমেন্টগুলো ইউজ করি, তাতে অধিকাংশ ক্ষেত্রে রেজাল্ট ভালো হয়। স্যার, ছড়ানো বন্ধ করার জন্য আমরা কি করতে পারি? স্কুল কি অফ রাখা উচিত না, এই সময়? স্কুল অফ রাখার প্রয়োজন নেই। এইটা একটা খুব মরাল একটা এরিয়া, ডুবিয়াস এরিয়া হয়ে যায়। কারণ অ্যাজ পার টেক্সট বুক রেকমেন্ডেশন স্কুল গোয়িং বাচ্চাদের এটা হলে স্কুল বন্ধ করার কথা নয়। আচ্ছা। কিন্তু যদি তোমাকে প্রিন্সিপাল বা স্কুলের হ্যাঁ। টিচার বা প্যারেন্টসরা বারবার বলে বাচ্চা আপনার ইনফেক্টেড, আপনি নিয়ে আসবেন না, সেখানে বাচ্চার সাইকোলজির উপরে এবং প্যারেন্টের সাইকোলজির উপর খুব একটা হুম এফেক্ট করতে পারে। এই কারণে আমরা আমাদের মতো দেশগুলোতে এখানে আমরা এই ওয়াচফুল এক্সপেক্টেন্সির যে প্রোটোকলটা রয়েছে বা যে প্রিন্সিপালটা রয়েছে সেখানে আমরা এখানে ফলো করতে পারি না। যে আমি যদি দেখি যে ১-২ বছর হয়তো সেরে যাবে, ওয়েট করি, তা করতে হয়তো সে আরো ৫ টা বাচ্চার মধ্যে ভাইরাসটা ছড়িয়ে পড়লো। হুম তখন নিয়ত তাকে কথা হুম শুনতে হবে যে তোমার জন্য এই হলো ইত্যাদি হুম এরকম। সেজন্য আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে আমাদের জন্য এতে ট্রিটমেন্টটা করে নেওয়াই ভালো। তবে স্কুল বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই। একদমই স্কুল বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনারা হয়তো বুঝতে পারলেন যে এটা হলে কোনো প্যানিক করার কিছু নেই, চিন্তারও কিছু নেই, এটা হার্মলেস, তা নিজে থেকেও ঠিক সেরে হয়ে যেতে যেতে পারে। পারে। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন। নমস্কার।